আজ আমরা যে মুভিটা এক্সপ্লেইন করব সেটা আপনার চোখে কিছুটা হলেও পানি এনে দেবে। মুভির নাম মিসিং ওম্যান, যেটা 2016 সালে কোরিয়ায় রিলিজ হয়। তো চলুন কথা না বলে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা এমিলি নামের এক ভদ্র মহিলাকে দেখতে পাই। এমিলি একটি প্রাইভেট কোম্পানিতে জব করত, তাই সে তার 1 বছরের মেয়ে ডাকসুকে দেখাশোনা করার জন্য একজন কাজের মেয়ে রেখেছে, যার নাম হলো নেহা। এমিলি একদিন ঘুম থেকে উঠে নেহা এবং তার মেয়ে ডাকসুকে দেখতে পায় না। সে ভাবে নেহা হয়তো তার মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছে। এরপর সিন শিফট হয়, আমরা এমিলিকে আদালতে দেখতে পাই। আর সেখানে আমরা জানতে পারি এমিলি এবং তার হাজবেন্ডের বেশ কয়েক মাস আগে ডিভোর্স হয়েছে এবং তার মেয়ে ডাইসু তার কাছে নাকি তার বাবার কাছে থাকবে সেটা নিয়ে আদালতে লড়াই চলছিল। তো এরপর রাতে যখন এমিলি বাসায় ফেরে, সে তখন নেহা এবং তার মেয়েকে দেখতে পায় না। এটা দেখার পর সে অনেক চিন্তায় পড়ে যায় এবং সে বিল্ডিং এর আশেপাশে খোঁজ করতে থাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও সে তার মেয়েকে খুঁজে পায় না। এমনকি সে নেহাকে বারবার ফোন করার পরও নেহার ফোন বন্ধ পায়, যার কারণে এমিলি আরও চিন্তায় পড়ে যায়। এরপর এমিলি রুমে ফিরে নেহাকে আবারও ফোন করতে থাকে, তবে নেহার ফোন তখনও অফ ছিল। তাই এমিলি রুম থেকে বের হয়ে পাশের ফ্ল্যাটের দিকে রওনা হয়। আর তখনই এমিলির সাথে একটা লোকের ধাক্কা লাগে। আসলে লোকটাকে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এমিলি তার পাশের বাসার কাজের মেয়ের সাথে দেখা করতে চায়। মূলত পাশের বাসার কাজের মেয়েটি নেহাকে এমিলির বাসায় কাজে নেওয়ার জন্য বলেছিল। পাশের বাসার লোকজন জানায় তাদের কাজের মেয়েটি 2 দিন ধরে আসছে না। এমিলি তখন তাদের কাছ থেকে সে কাজের মেয়েটির নাম্বার নেয়, তবে সেই নাম্বারটিও বন্ধ পায়। এমিলি তখন দরজার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে সে কেন সেই কাজের মেয়েকে রেখেছিল। তখন সিনেমা ফ্ল্যাশব্যাকে চলে যায়। এমিলির বাসায় নেহা যেদিন প্রথম কাজের জন্য এসেছিল সেদিন ডাইসু অনেক কান্না করতেছিল, আর ডাইসুর কান্না নেহা এক মুহূর্তেই থামিয়ে দিয়েছিল, যেটা কিনা এমিলি খুব চেষ্টা করেও পারতেছিল না। আর এ কারণে সে ইমপ্রেস হয়ে নেহাকে তার বাসায় কাজের জন্য রেখেছিল। আর নেহা মূলত চাইনিজ নাগরিক ছিল, তাই সে কোরিয়ান ভাষা ঠিক মতো বুঝতে পারতো না। সিনেমা বর্তমানে চলে আসে। এমিলি তার হাজবেন্ডকে ফোন করে বলে, তোমার মা কি ডাইসুকে আমার কাছ থেকে নিয়ে গেছে? যেটা শোনার পর এমিলির হাজবেন্ড বলে, তুমি কি পাগল হয়েছ নাকি? তো এখানে এমিলি বুঝতে পারে তার শাশুড়ি তার মেয়েকে নিয়ে যায়নি। এরপর এমিলি নেহার পাসপোর্টটি আলমারি থেকে বের করার সময় তার হাজবেন্ডের একটি আইডি কার্ড খুঁজে পায়। আর তার হাজবেন্ড মূলত ছিল একজন ডক্টর, যে কিনা কাছের একটি হসপিটালে চাকরি করত। তো এমিলি নেহার পাসপোর্টটি নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। ঠিক সেই সময় এমিলির উকিল এমিলিকে ফোন করে জানায় সে যদি ইচ্ছাকৃতভাবে তার বাচ্চাটিকে লুকিয়ে রাখে তাহলে সে তার বাচ্চাকে হারিয়ে ফেলবে, মানে তার হাজবেন্ড তার বাচ্চাকে নিয়ে নেবে এবং সে তার বাচ্চার সাথে 20 বছরের মধ্যে একবারও দেখা করতে পারবে না। যেটা শোনার পর এমিলি পুলিশ স্টেশন থেকে চলে আসে এবং সে নিজে নিজেই তার মেয়ের খোঁজ করতে থাকে। সে তার পাশের বাসার কাজের মেয়ের বাসায় যায়, কিন্তু সেখানে থাকা একটি মহিলা তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। এরপর সিন শিফট হয়। এমিলির কলিং বেলের শব্দে ঘুম ভাঙে। সে যখন দরজা খোলে সে তার শাশুড়িকে দেখতে পায়, আর তার শাশুড়ি ডাইসুর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু এমিলি একটা জরুরি কাজ দেখিয়ে বাসা থেকে বের হয়ে আসে। তারপর এমিলি তাদের বাসার পাশে একটি চাইল্ড কেয়ারে যোগাযোগ করে, যেখানে কিনা নেহা ডাইসুকে নিয়ে প্রতিদিন যেত। আর সেখানে গিয়ে এমিলি জানতে পারে নেহা তার মেয়েকে নিয়ে এখানে এসেছিল এবং সে ডাইসুর জন্য অনেক মেডিসিন এখান থেকে নিয়ে গিয়েছে। সেখানকার মহিলা এমিলিকে জানায় কেউ মূলত লম্বা সফরের জন্য বের হলে এতগুলো ওষুধ একসাথে নিয়ে যায়। এটা শোনার পর এমিলি বুঝতে পারে নেহা হয়তো তার মেয়েকে নিয়ে দূরে কোথাও রওনা হয়েছে। এরপর এমিলি তার বাসায় ফিরে আসে, আর সে তখন সেই লোকটিকে দেখতে পায় যাকে সে গতকাল রাতে দেখেছিল। লোকটি এমিলির দরজার সামনেই দাঁড়িয়েছিল, আর সে এমিলিকে দেখে সেখান থেকে দ্রুত চলে যাচ্ছিল। কিন্তু এমিলি লোকটিকে ডাক দিয়ে বলে, আমি আপনাকে কাল রাতেও এখানে দেখেছিলাম, আপনি আসলে কে? আপনি কি জানেন আমার মেয়ে কোথায় আছে? লোকটির নাম হলো রবি। রবি প্রথমে অস্বীকার করলেও পরে সে জানায় সে মূলত নেহার খোঁজ করতে এখানে এসেছিল। আর এটা শোনার পর এমিলি রবিকে বলতে থাকে,
আপনি জানেন নেহা কোথায়? দয়া করে আমাকে নেহার খোঁজ বলুন, সে আমার মেয়েকে নিয়ে উধাও হয়ে গেছে। রবি এমিলিকে জানায়, আমি মূলত নেহার থেকে কিছু টাকা পেতাম, কিন্তু সে আমার টাকাগুলো পরিশোধ না করে ফোন অফ করে রেখেছে। আর আমি জানতে পেরেছি সে এখানেই কাজ করে, তাই আমি তার খোঁজ করার জন্য এখানে এসেছি। এমিলি তখন রবিকে বলে, আপনি কি নেহার ব্যাপারে আরো কিছু তথ্য আমাকে দিতে পারবেন? মানে নেহা কোথায় থাকতো এবং আগে কোথায় কাজ করত? রবি বলে, সেটা আমি দিতে পারবো, তবে আপনি যদি আমার ব্যাপারে পুলিশকে কিছু না জানান। এমিলি বলে, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনার ব্যাপারে পুলিশকে কিছুই বলবো না। তো এরপর রবি এমিলিকে একটি পার্লারে নিয়ে যায়, যেখানে কিনা অনৈতিক কাজকর্ম চলতো। আর সেখানকার একটি মেয়ে এমিলিকে জানায়, বেশ কয়েক মাস আগে নেহা এখানে কাজের জন্য এসেছিল, কারণ নেহার খুব টাকার দরকার ছিল, তাই তারা এখানে নেহাকে কাজের জন্য রেখেছিল। কিন্তু হঠাৎ করে নেহা এখান থেকে চলে যায়। এরপর সে কোথায় আছে তারা সেটা জানে না। এমিলি তখন সেই মেয়েকে তার নাম্বারটি দিয়ে বলে, আপনি যদি নেহার কোনো খোঁজ পান তাহলে আমাকে এই নাম্বারে কল করে জানাবেন। এরপর এমিলি যখন সেখান থেকে নিচে যায়, তখন এমিলির কাছে একটা ফোন আসে, আর ফোনের অপর পাশ থেকে বলতেছিল, নেহা এবং তোমার মেয়ে আমার কাছে আছে, যদি তুমি তাদেরকে জীবিত ফেরত চাও তাহলে এখনই আমার অ্যাকাউন্টে $10,000 পাঠিয়ে দাও। আর তোমার সাথে যে লোকটি আছে তাকে বলো তুমি তোমার বাচ্চার খোঁজ পেয়েছো, আর এসব ব্যাপারে পুলিশ যেন কিছুই না জানে। এমিলি সেখানে থাকা একটি বুথে গিয়ে টাকা পাঠায়, আর এমিলি যখন টাকাটি পাঠিয়ে দেয় তখন সেখান থেকে জানানো হয় পাশের প্লেগ্রাউন্ডে তোমার মেয়েকে রাখা হয়েছে। এমিলি তখন সেখান থেকে ট্যাক্সি নিয়ে দ্রুত সেখানে চলে যায়, আর পুলিশকেও তার লোকেশন ট্র্যাক করতে বলে। তবে সেখানে গিয়ে এমিলি তার মেয়েকে খুঁজে পায় না। এরপর এমিলিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে থাকে। এমিলি তখন নেহার পাসপোর্টটি দেয়, যেটা দেখার পর পুলিশ জানায় এটা একটি ফেক পাসপোর্ট, আর তার কাছ থেকে যে অ্যাকাউন্টটির টাকা নিয়েছে তারা মূলত স্ক্যামার। আসলে তারা কেউই বাচ্চাটির সম্পর্কে জানে না, তারা মূলত এমিলির সরলতার সুযোগ নিয়েছে। পুলিশ অফিসাররা তখন এমিলির কাছে নেহার ছবি দেখতে চায়, আর অবাক করা বিষয় হলো এমিলির কাছে নেহার কোনো ছবিই ছিল না। ঠিক সেই সময় এমিলির শাশুড়ি সেখানে চলে আসে, আর এমিলিকে থানার মাঝেই মারতে থাকে। তারপর এমিলির উকিল এমিলিকে এসে বলতে থাকে, আপনি কি সত্যি আপনার বাচ্চাকে লুকিয়ে রেখেছেন? যদি আপনি আপনার বাচ্চাকে লুকিয়ে রাখেন তাহলে আপনি আপনার বাচ্চাকে কখনোই আপনার কাছে রাখতে পারবেন না। এমিলি উকিলকে বারবার রিকোয়েস্ট করে বলতে থাকে, বিশ্বাস করুন আমি আমার মেয়েকে লুকিয়ে রাখিনি, তাকে তার কাজের মেয়ে নিয়ে গেছে। তবে উকিলটি এমিলির কোনো কথাই বিশ্বাস করতেছিল না, যেটা দেখার পর এমিলি সেখান থেকে ওয়াশরুমের কথা বলে পালিয়ে যায়। আর সে তারপর তার বাসায় গিয়ে বাসার দারোয়ানকে জিজ্ঞাসা করতে থাকে। দারোয়ানটির সাথে একটি ছেলেও ছিল, যে কিনা এমিলিকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এমিলির আগের কাজের মেয়ে যখন ডাইসুকে নিয়ে ঘুরতে বের হয়েছিল, তখন সেখানে নেহা সাইকেল চালিয়ে এসে সেই কাজের মেয়ের হাতে থাকা ফলগুলো ফেলে দেয়। আর কাজের মেয়েটি যখন ফলগুলো তুলতে যায় তখন নেহা ডাইসুকে মারার জন্য সেখানে ফেলে দেয়, যেটা কিনা সেই বাচ্চা ছেলেটি দেখেছিল। যেটা শোনার পর এমিলি আরো চিন্তায় পড়ে যায়। সেই সময় এমিলিকে তার পাশের বাসার কাজের মেয়ে ফোন করে, আর এমিলি তার কাছে জানতে পারে নেহা তাকে কিছু টাকা দিয়েছিল যাতে সে নেহাকে এমিলির বাসায় কাজের জন্য রেফার করে। এটা শোনার পরও এমিলি অনেক ভয় পেয়ে যায়, সে বুঝতেই পারে না নেহা তার বাচ্চার সাথে কি করতে চায়। এমিলি তখন আবার সেই বিউটি পার্লারে যায়, আর সেখানকার সেই মেয়েটিকে টাকা দিয়ে নেহার ব্যাপারে জিজ্ঞাসা করে। মেয়েটি তখন নেহার ব্যাপারে সবকিছু খুলে বলে। একদিন রাতে নেহা সেখানে কাজের জন্য এসেছিল, আর তাকে দেখে বেশ বিচলিত মনে হয়েছিল, কারণ তারও অনেক টাকার দরকার ছিল। মূলত নেহা সেখানে দেহ ব্যবসা করত, আর সেখানেই তার রবির সাথে পরিচয় হয়, আর রবির সাথে তার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি এমিলিকে আরো বলে নেহা মাঝে মাঝে বেশ টেনশনে থাকতো এবং একাই কান্না করত, আর প্রতিদিন 2-3 ঘন্টার জন্য কোথাও যেত। মেয়েটি এমিলিকে নেহার কিছু জিনিসপত্র এনে দেয়। এমিলি সেখানে একটি ছোট্ট বাচ্চার ছবি খুঁজে পায়, আর সেই ছবিটির পিছনে একটি স্টুডিওর নাম্বার ছিল। এমিলি তখন সেই স্টুডিওতে যায়, আর সেখানে গিয়ে সে জানতে পারে ছবিতে থাকা বাচ্চাটি হলো নেহার। আর সেখানে থাকা সে ছবির ডায়েরিতে নেহার হাজবেন্ডের নামও খুঁজে পায়। তারপর এমিলি নেহার হাজবেন্ডের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে এমিলি কাউকে খুঁজে পায় না, তবে একটা লোকের সাথে তার পরিচয় হয়।
যে কিনা নেহাদের প্রতিবেশী ছিল। আর সেই লোকটি এমিলিকে নেহার ব্যাপারে সবকিছু খুলে বলে। নেহা মূলত চায়না থেকে কোরিয়াতে এসেছিল, আর কোরিয়ার একটি ছেলের সাথে তার বিয়ে হয়। তবে ছেলে এবং ছেলের মা তাকে অনেক নির্যাতন করত, কারণ সে কোরিয়ান ভাষা ভালোভাবে বুঝতে পারত না, এমনকি কোরিয়ান ভাষা ভালোভাবে বলতেও পারত না। নেহার শাশুড়ি নেহাকে অনেক অত্যাচার করত, কিন্তু নেহার মেয়েকে সে ভীষণ ভালোবাসত। একদিন নেহার মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়ে, আর সে তখন তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে আসে। আর যেটা জানার পর নেহার শাশুড়ি নেহাকে অনেক মারধর করে আর তার বাচ্চাকে সেখান থেকে নিয়ে যায়। আর সেদিন রাতে নেহা তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, শহরের একটি হসপিটালে ভর্তি করায়। আর সেখানে সে জানতে পারে তার বাচ্চার লিভার নষ্ট হয়ে গেছে, আর তাকে বাঁচানোর জন্য লিভার চেঞ্জ করতে হবে, যার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ অর্থ। তো এসব তথ্য জানার পর এমিলি অনেক ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে নেহা হয়তো তার মেয়ের লিভারের জন্যই নিয়ে গিয়েছে। অপরদিকে পুলিশ এমিলির বাসার সিসিটিভি ফুটেজ দেখে রবিকে ধরে ফেলে এবং রবির কাছ থেকে নেহার হাজবেন্ডের বাড়ির ঠিকানা জেনে সেখানে পৌঁছায়। এমিলি তখন পুলিশ দেখে সেই লোকদের কাছে থাকা নেহার বাচ্চার একটি ছবি তুলে নেয় আর সেখান থেকে পালাতে থাকে, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। থানায় আসার পর এমিলি সেই ছবিটা ভালোভাবে দেখতে থাকে, আর সে বুঝতে পারে সেই বাচ্চাটি যে হসপিটালে ভর্তি ছিল সেই হসপিটালে তার হাজবেন্ড জব করে। আর তার তখনই মনে পড়ে যায় সে আলমারিতে তার হাজবেন্ডের আইডি কার্ডটি পেয়েছিল, যেটা কিনা সেখানে থাকার কথা না। এমিলি তখন বুঝতে পারে নিশ্চয়ই তার হাজবেন্ডের সাথে নেহার কোনো কানেকশন আছে, তাই সে পুলিশ অফিসারকে জানায় তাদের সেই হসপিটালে যাওয়া উচিত। পুলিশ তখন এমিলিকে নিয়ে সেই হসপিটালে যায়, আর এমিলির সাথে সেখানে থাকা একটি নার্সের কথা হয়। সেই মেয়েটি এমিলিকে সবকিছু খুলে বলে। নেহা মূলত তার মেয়েকে নিয়ে এখানে চিকিৎসার জন্য এসেছিল। সে তার মেয়েকে অনেক ভালোবাসতো, কিন্তু নেহা হসপিটালের বিল পরিশোধ করতে পারেনি, যার কারণে হসপিটাল থেকে একদিন তাকে বের করে দেওয়া হয়। তবে সেদিন সে ডাক্তারদের অনেক পায়ে ধরেছিল, কিন্তু ডাক্তাররা তার কোনো কথাই শোনেনি, তাকে কিছুদিন সময় পর্যন্ত দেয়নি। আর তখন সেই হসপিটালে ডিউটিরত ডক্টর ছিল এমিলির হাজবেন্ড। নেহা এমিলির হাজবেন্ডকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু এমিলির হাজবেন্ড তার কোনো কথাই শোনে না। রিকোয়েস্ট করার সময় নেহার কাছে তার আইডি কার্ডটি চলে যায়। ওইদিকে সেদিনই ডাইসু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, যার কারণে এমিলি ডাইসুকে নিয়ে সেদিন হসপিটালে চলে যায়। আর নেহার বাচ্চা যেই বেডে ছিল ডাইসুকে সেই বেডেই ভর্তি করা হয়। আর নেহা তখন এই দৃশ্যটা দেখে অনেক কান্না করতেছিল, কারণ আজ তার কাছে টাকা নেই বলে তার মেয়েকে সেই বেড থেকে নামিয়ে যার টাকা আছে তার মেয়েকে সেই বেডে রাখা হলো। আর ডাইসু সেই ডাক্তারেরই মেয়ে ছিল, যেটা দেখার পর নেহা আরো বেশি কষ্ট পায়। সে ভাবতে থাকে ডাক্তার তার বাচ্চাকে বাঁচানোর জন্য তার মেয়েকে বেড থেকে নামিয়ে দিল। এরপর আমরা এমিলিকে দেখতে পাই, যে কিনা হসপিটাল থেকে বাসায় ফিরে আসে, আর বাসায় পুলিশ অফিসাররা ভালোভাবে সার্চ করতে থাকে। এমিলি তখন সেদিনকার রাতের কথা ভাবতে থাকে। ডাইসু মূলত হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে এমিলি তাকে নিয়ে হসপিটালে পৌঁছায়, কিন্তু হসপিটালে কোনো বেডই ফাঁকা ছিল না। তখন এমিলি তার হাজবেন্ডকে বলে, তুমি যে করেই হোক আমার মেয়ের জন্য একটা ব্যবস্থা করে দাও। আর এমিলির হাজবেন্ড তখন নেহার মেয়েকে বেড থেকে সরিয়ে দেয়, কারণ নেহা বেশ কিছুদিন যাবৎ টাকা পরিশোধ করতেছিল না। আর এটা ভেবে এমিলি নিজেকে দোষী ভাবতে থাকে আর অনেক কান্না করতে থাকে। একসময় এমিলি নেহার সেলাই করা একটি রুমাল দেখতে পায়, যেই রুমালে লেখা ছিল ফ্রিজের মাঝখানে রাখা হয়েছে। এটা দেখার পর এমিলি ফ্রিজটি খুলে নেহার বাচ্চাকে দেখতে পায়, আর ঘটনা তখন ফ্ল্যাশব্যাকে চলে যায়। মূলত নেহাকে যেদিন হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিন রাতেই তার বাচ্চার শরীর অনেক খারাপ হয়ে যায়। নেহা একসময় জরুরি সেবায় ফোন করে, কিন্তু সে যেহেতু কোরিয়ান ভাষা বলতে পারতো না, তাই সে পুলিশকে কিছুই বলতে পারে না। আর কোনো উপায় না পেয়ে নেহা তার বাচ্চাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথমধ্যেই তার বাচ্চাটি মারা যায়। নেহা তখন তার বাচ্চাকে বুকে নিয়ে চিৎকার করে কান্না করতে থাকে। আসলে সন্তান হারানোর বেদনা যে কত কঠিন
একজন মা ছাড়া কেউই বুঝতে পারে না। তো তারপর নেহা তার সন্তানকে ফ্রিজে রেখে দেয় আর তার সন্তানের মৃত্যুর জন্য এমিলিকে দায়ী করতে থাকে। অপরদিকে আমরা দেখতে পাই পুলিশ রবিকে ধরে ফেলেছে এবং রবির কাছ থেকে জানতে পারে সে নেহার হাজবেন্ডকে খুন করেছে। পুলিশ জানতে চায় তুই নেহার হাজবেন্ডকে কেন খুন করলি। রবি তখন সবকিছু খুলে বলতে থাকে। সিনেমা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। রবি মূলত নেহাকে অনেক ভালোবাসতো। একদিন রবি নেহাকে নেহার হাজবেন্ডের সাথে ধরে ফেলে আর সে তার হাজবেন্ডকে অনেক মারধর করে। নেহা তখন রবিকে জানায় সে মূলত তার হাজবেন্ডের সাথে দেখা করেছে একটা মাত্র সিগনেচারের জন্য, কারণ কোনো হসপিটালই তার সন্তানকে পিতৃ পরিচয় ছাড়া হসপিটালে অ্যাডমিট করতেছিল না। আর রবি তখনই জানতে পারে নেহা বিবাহিত এবং তার একটি বাচ্চাও আছে আর তার বাচ্চা অনেক অসুস্থ। এসব জানার পর রবি সেখান থেকে চলে যায়। তারপর রবি পুলিশকে আরও জানায় এর বেশ কয়েক মাস পর নেহা আমার কাছে আবারও আসে আর সে বলে তুই তো টাকার জন্য সব কিছু করিস, তুই কি আমার হাজবেন্ডকে মেরে ফেলতে পারবি। রবি তখন নেহাকে বলে এর জন্য আমাকে অনেক পরিমাণ টাকা দিতে হবে। নেহা তখন রবিকে জানায় আমি একটি বাসায় কাজ করি আর সেই বাসার মালিক একজন ডক্টর, তার একটা ছোট্ট মেয়ে আছে, আমি সেই মেয়েটিকে তোর কাছে এনে দেব, তুই তার মুক্তিপণ হিসাবে তাদের থেকে অনেক পরিমাণ টাকা নিতে পারবি। রবি তখন তার কথায় রাজি হয়ে যায় এবং নেহার হাজবেন্ডকে মেরে ফেলে। কিন্তু নেহা তার কথা রাখেনি, সে বাচ্চাটিকে রবির কাছে না দিয়ে সে বাচ্চাটিকে নিয়ে একাই পালিয়ে গেছে। আর যার কারণে রবি নেহাকে খোঁজার জন্য এমিলির বাসায় সেদিন গিয়েছিল। রবি পুলিশকে আরও জানায় নেহা তাকে বলেছিল সে তার মেয়ের জন্য পাসপোর্ট তৈরি করেছে। পুলিশ তখন বুঝতে পারে যেহেতু নেহার মেয়ে মারা গিয়েছে তাহলে নিশ্চয়ই নেহা এমিলির মেয়েকে তার সাথে চায়না নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করেছে। পুলিশ তখন এমিলিকে নিয়ে সরাসরি বন্দরে গিয়ে পৌঁছায়। এমিলি তখন সেখানে থাকা একটি জাহাজে নেহাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর এমিলি নেহাকে খুঁজে পায়, কিন্তু নেহা জাহাজের একদম সামনে চলে যায় আর সে বলে তুমি যদি আর এক পা এগোও তাহলে আমি আমার সন্তানকে নিয়ে পানিতে ঝাঁপ দেব। মূলত নেহা তখন ডাইসুকে তার নিজের মেয়েই মনে করতেছিল। এমিলি তখন সেই রুমালটি পরে শোনায়, যেটা শোনার পর নেহার সবকিছু মনে পড়ে যায়। আর এইদিকে এমিলিও জাহাজের কিনারায় দাঁড়িয়ে বলে তুমি যদি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে না দাও তাহলে আমিও সাগরে ঝাঁপ দিয়ে মারা যাব। এসব শোনার পর নেহা ডাইসুকে এমিলির কাছে দিয়ে দেয় আর সে জাহাজ থেকে লাফ দেয়। এমিলিও সাথে সাথে নেহাকে বাঁচানোর জন্য লাফ দেয়। একসময় এমিলি নেহাকে ধরে ফেলে, তখন নেহা এমিলির কাছ থেকে হাত ছাড়িয়ে নেয় আর এমিলির কাছে থাকা সেই রুমালটি বুকে জড়িয়ে নেয়। আর সে তার মেয়ের কথা ভাবতে ভাবতে সাগরের তলদেশে তলিয়ে যেতে থাকে। এরপর সিন শিফট হয়, আমরা এমিলিকে দেখতে পাই যে কিনা তার মেয়ের কাছে এসে তার মেয়ের নাম ধরে ডাকতে থাকে আর তার মেয়ে তার কাছে এগিয়ে আসে। আর এরই মধ্য দিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এবং সমাজের ধনী গরিবের বৈষম্যের চিত্রও তুলে ধরে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।